আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ভিসি হাসিবুরের 10 বছর সহ 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা। বিশ্ববিদ্যালয় বাদে মহানগরীর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3 দিন অনলাইনে, বাকি 3 দিন অফলাইন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা। বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে পাশ হল মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, আরও 6 শিশুর মৃত্যু। আতঙ্কিত না হয়ে বাসায় শিশুদের চিকিৎসা নেয়ার পরামর্শ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলছে। জাতীয় নির্বাচনের মতোই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা সিইসির। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। হরমুজ প্রণালী আবারও বন্ধের শঙ্কা। নেতানিয়াহু নৈতিক পরাজয় হয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়ের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়াও বেরোবির সাবেক ভিসি হাসিবুর সহ 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মইনুল হাসান। রায় ঘোষণা নির্ধারিত দিনে বেলা 12টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আলোচিত এ মামলার রায় দেন। রায়ে এ মামলার অন্যতম আসামি এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়াও সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ও এসআই নয়নের যাবজ্জীবন কারাদণ্ড এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুরের 10 বছর ও প্রক্টর শরীফুলের 5 বছর কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আলোচিত এ মামলায় বেরোবির শিক্ষক শিক্ষার্থী সহ 25 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। আসলে জাজমেন্টে আমি দেখি সাক্ষীগুলো আমি পর্যালোচনা করে দেখি, যদি মনে হয় যে আমার তো মনে হয় যে আমরা প্রমাণ করতে বোধহয় সক্ষম হয়েছে। এখন সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে যেটা কম বেশি হয়েছে আমাদের কাছে মনে হতে পারে, যেটা কম হয়েছে বেশি হয়েছে, সেটা আমাদের এভিডেন্সের কতটুকু এভিডেন্স আমরা দিতে পেরেছিলাম সেটা দেখা সাপেক্ষে আমি মন্তব্য করতে পারবো। তো আমি জাজমেন্টটা পাওয়ার পরে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নেব। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শহীদ আবু সাইদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হন, যা দেশ বিদেশের সব মানুষের বিবেককে নাড়া দেয়। আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আলোচিত এ মামলায় 25 জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ও আবু সাইদের বাবা মকবুল হোসেন সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। মামলার বিবরণে জানা যায়, জুলাই বিপ্লবে 2024 সালের 16 জুলাই রংপুর নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে থাকা নিরস্ত্র আবু সাইদের উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়ার পর আবু সাইদ মারা যান। মর্মান্তিক এ মৃত্যু সাধারণ মানুষের বিবেককে নাড়া দেয়। বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। গত বছরের 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের পক্ষে 22 জুলাই স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে 4 জনকে নিয়োগ দেয়া হয়। অভিযোগ আমলে নেওয়া হয় 30 জুন। 24 জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মহানগর এলাকার কিছু নির্দিষ্ট স্কুলে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমো এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সাথে আলোচনা করে তিনি কথা জানান।
জ্বালানি সংরক্ষণ এবং যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে গিয়ে ক্লাস এবং রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তবে শিক্ষকরা স্কুলে গিয়ে অনলাইন ক্লাস নেবে বলে জানান তিনি। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থী এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। মন্ত্রী বলেন, শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হচ্ছে। আমরা শনিবার থেকে ক্লাস শুরু হলো, ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এই প্রশ্নপত্রের জন্য ফাঁস না হয় এবং আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন, ইটস নট ফেয়ার। ইজ ইট ফেয়ার? ইটস নট ফেয়ার। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এ মামলার রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2024 সালের 7 নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালায় র্যাব 2। পালানোর সময় সেখানে ধরা পড়েন ফয়সাল করিম। ওই সময় তার বাসায় তল্লাশি চালিয়ে 4 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র্যাব। আদাবর থানার এজাহারে বলা হয়, ফয়সাল কবির এলাকার অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, জমি দখলসহ মাদক কেনাবেচায় হোতা। অপরাধ সংগঠনের জন্য অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে রাখে। উল্লেখ করা যেতে পারে, এই বছরের মার্চে ফয়সাল করিমকে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত থেকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে সারা দেশে আরও 6 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 2 শিশু। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে বিশেষ সেবায় 2টি আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে, যেখান থেকে গত সপ্তাহে এক সপ্তাহে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক শিশু। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। সারা দেশে হামের রোগী বাড়ার পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফেরার পরিসংখ্যানও বাড়ছে। গত এক সপ্তাহে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শতাধিক শিশু। এই হাসপাতালে হামের চিকিৎসায় বিশেষ সেবা দিতে চালু করা হয়েছে 2টি আলাদা ওয়ার্ড। 2 ওয়ার্ড মিলে গত এক সপ্তাহে প্রায় 175 জন রোগী আমরা ভর্তি দিয়েছি এবং তার মধ্যে থেকে 175-এর মধ্যে 140 জনের মতো রোগীকে আমরা সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। এই মুহূর্তে তাহলে ভর্তি কেমন আছে? আজকের পরিসংখ্যান যদি বলি, আজকে আমাদের ওয়ার্ডে ভর্তি রয়েছে 112 জন রোগী। একাধিক কারণ থাকতে পারে, যতদূর ধারণা মানে হাম প্রতিরোধের যে উপায় আমরা ভ্যাকসিন যেটা বলি এমআর ভ্যাকসিন, এটা দেওয়াতে কোনো কমতি থাকতে পারে। এটা হচ্ছে এটার প্রাপ্যতা এবং হচ্ছে যারা টিকা গ্রহীতা দুই দিক থেকেই হয়তো কোনো অবহেলা বা নেগলিজেন্সি আছে, এটার জন্য হতে পারে। চিকিৎসকরা বলছেন, রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেওয়া হচ্ছে। তাছাড়া আতঙ্কিত না হয়ে প্রাথমিক অবস্থায় বাসায় রেখেই শিশুদের চিকিৎসা দেওয়া যেতে পারে বলেও পরামর্শ দিয়েছেন তারা। এদিকে দেশের 30টি উপজেলায় তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি চলছে। এর মাঝেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত 17 মার্চ থেকে হাসপাতালটিতে 9 শিশুর মৃত্যু হয়েছে। 324 জন হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 239 জন। বর্তমানে চিকিৎসাধীন 76 জন।
ওদিকে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া সবশেষ 24 ঘন্টায় রোগ সন্দেহে 24 জন ভর্তি হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক। বর্তমানে রামেকে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 479 জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে, যার মধ্যে প্রাণ হারিয়েছে 50 জন। রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর বলছেন, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিতে গুরুত্ব আরোপ করেছেন তিনি। পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে চিকিৎসক ও কর্তব্যরত নার্সদের হিমশিম খেতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। ওদিকে খুলনায় হামের প্রকোপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় অভিভাবকেরা। আদিব মোহাম্মদ, ATN বাংলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও দেশের জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের আতঙ্ক কাটছে না। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এদিনও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতা বন্ধ না হলে ভোগান্তি কমবে না। পাশাপাশি অ্যাপ বা বিশেষ কার্ডের মাধ্যমে তেল দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। মধ্যপ্রাচ্যের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় বৈশ্বিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। তবে দেশের জ্বালানি তেলের গ্রাহকদের মধ্যে সংশয় যেন কাটছেই না। রাতভর থেমে থেমে বৃষ্টি, বৈরী আবহাওয়া উপেক্ষা করে তেলের জন্য লাইনে গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি। একটা সময় খুব বিরক্ত লাগতো, এখন যেহেতু বাইক চালাতে হবে, অফিসে যেতে হবে, সেহেতু এটা মেনে নিয়েছে। আমার যতটুকু ডিমান্ড, আমার মনে করেন যে আমি যে ফুল ট্যাঙ্কি নেই, 1200 টাকার তেল নিলে আমার 1 মাস চলে যাবে। তাহলে তো আমার আর একদিন পর পর এইভাবে দাঁড়ানোর অপশন থাকে না। আমার যতটুকু ডিমান্ড ততটুকু পাইলে তো না। 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতেছে। এর আগে 3 দিন আগে নিছি, চলছি, আজকেও নিতে আইসি। এত কষ্ট হয়। প্রত্যেক জায়গায় তেল দেওয়া দরকার, কম থাকলে কম, বেশি থাকলে বেশি, সবাই পাবে তেলে, তাহলে এত ভোগান্তি হবে না। নগরীর বিভিন্ন পাম্পে নারীদের অগ্রাধিকার দিয়ে করা হয়েছে আলাদা লাইন, ফলে সহজেই তেল পাচ্ছেন তারা। যদিও নিজের কাছে খুব খারাপ লাগে যে অনেক ছেলে বাইকাররাই লাইন ধরে তেল নিচ্ছে, কিন্তু আসলে করার কিছু নেই। দ্যাটস ওয়াই আসলে মেঘনাতে আসলে আমরা ফিমেলদের লাইন ছাড়াই নিতে পারছি, এটা ভালো লাগে। তেলের দীর্ঘ লাইনের কারণে মূল সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, যা সামলাতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অ্যাপ বা বিশেষ কার্ডের মাধ্যমে জ্বালানি তেল দেওয়ার পরামর্শ দিয়ে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, সব পাম্প একই সময়ে খোলা রাখলে কমবে গ্রাহকের চাপ। তবে গ্রাহকের অতি উৎসাহ কমানো না গেলে এই ভোগান্তি কাটানো কঠিন হবে বলে দাবি তাদের। সেলের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে, গ্রাহকদের চাহিদা হঠাৎ করে অনেক বেড়ে গেছে। অ্যাপসের মাধ্যমে যদি এই ব্যবস্থাটা করতে পারে, তাহলে গ্রাহকদের অতিরিক্ত তেল নেওয়ার চাহিদাটা থাকবে না, ওটা পারবে না আর। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসনটি ছেড়ে দেয়, সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর 3 আসনে আজ ভোট দিচ্ছেন 4,13,000-এর বেশি ভোটার। শেরপুরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাত প্রার্থী মাসুদুর রহমানের মধ্যেই মূল লড়াই হবে। অন্যদিকে বগুড়ায় রেজাউল করিম বাদশার বিপরীতে লড়ছেন জামায়াতের আবিদুর রহমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে 2 জেলাতেই মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতোই শেরপুর 3 ও বগুড়া 6 আসনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে 2 আসনের নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সমন্বয় সেল পরিদর্শন শেষে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। AM নাসির উদ্দিন বলেন, এই 2 আসনের নির্বাচন যেন আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয় সে লক্ষ্যে কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ
পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে শেরপুর ৩ আসন সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। বিজিবি, র্যাব, আনসার সহ সংশ্লিষ্ট বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন করছে। আমাদের ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, আপনারা দেখেছেন, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে, এইটাও যাতে অন্তত ওর চাইতে ভালো ছাড়া যাতে খারাপ না হয়, এইটা আমরা জোর দিয়েছি এবং ইনশাল্লাহ একদম সুন্দরভাবে একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয় সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। বিরোধী দলের চরম আপত্তির মুখে জাতীয় সংসদে পাশ হল মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা রহিতকরণ এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026। পাশের জন্য আনা অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের মধ্যে এই 3 বিল সহ মোট 20টি বিল নিয়ে সংসদীয় কমিটির দেয়া প্রতিবেদনে আপত্তি জানিয়েছিল বিরোধী দল। তবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এসব বিল প্রসঙ্গে সংসদকে জানান, সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত কমিটিতে আলোচনার মাধ্যমে এসব আপত্তির সুরাহা করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম কার্যদিবসে পাশ হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। আইন 2013 অধিকতর সংশোধনকল্পে এদিন প্রথমে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তদন্তের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 উত্থাপন করলে এর বিরোধিতা করেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই মাননীয় স্পিকার। পরে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া বাতিল করে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল উত্থাপন করলে এর বিরোধিতা করেন পাবনা 1 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য নজিবুর রহমান। এখনো আমাদের নিম্ন আদালত উচ্চ আদালতের অধীনে স্বাধীন বিচার বিভাগ হিসাবে কাজ করছে। তারপরও আমরা দেখেছি নিম্ন আদালতের বিচারকরা যখন স্বাধীন বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়েছে, আইন মন্ত্রণালয় থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। এ সময় বিচারক নিয়োগের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের কাছে ফিরিয়ে দিয়ে সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল সংসদে উত্থাপিত হলে এর বিরোধিতা করেন রংপুর 4 সংসদ সদস্য আক্তার হোসেন। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করার জন্য আলাদা একটা কমিশন করার কথা বলা হয়েছে, একটা কাউন্সিল করার কথা বলা হয়েছে। সেই জায়গাটাতে একটা মাত্র নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে। সেই নোট অফ ডিসেন্টে তারা কিন্তু এই মূল প্রস্তাবের বিরোধিতা করে নাই, তারা শুধু এতটুকু বলছে যে এটা সংবিধানে অন্তর্ভুক্ত না করে এটাকে আইনের মাধ্যমে করেন। মাননীয় স্পিকার, এইটা তো সংবিধানে অন্তর্ভুক্ত না, এটা তো আইনের মধ্যেও আছে। তাহলে নোট অফ ডিসেন্টে জুলাই 16 কেন মানে না? বিরোধী দল যেসব বিষয়ের উপর আপত্তি এনেছে এসব বিষয়ে আলোচনার আশ্বাস দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা চাই রাষ্ট্রের 3 বিভাগের মধ্যে সমন্বয় থাক, আমরা চাই যার যার ফাংশন সেই করুক, আমরা চাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেওয়া রক্তের ঋণ পরিশোধ করতে সঠিক পথে যেতে হলে একটি সাংবিধানিক কমিটি গঠন করে আসেন চুলচেরা বিশ্লেষণ করি, আসেন কোন কোন জায়গায় রোগ আছে সেটা ডিটেক্ট করি, আসেন প্রপার ডায়াগনোসিস করি, তারপরে আসেন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই। তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি আর পিছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। এছাড়াও সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের সংশোধনী বিল, এনার্জি রেগুলেটরি কমিশন এবং বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 সহ বেশ কয়েকটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। বিশেষ কমিটির রিপোর্টে ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
এবার বৈশাখী নামে নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব তাদের নিজ নিজ নামে উদযাপন করা হবে। সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বৈশাখী নামটিতে শুধু 3টি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব ছিল, যে কারণে এবার সেটি বাদ দিয়ে বিজু, বৈশু, সাংরাই, বিশু, চাংরান নামে পালন করা হবে। মন্ত্রী বলেন, 12 এপ্রিল থেকে শুরু হবে উৎসব। দীপেন দেওয়ান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে সব জনগোষ্ঠীকে নিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, পাহাড়ি জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই সরকারের লক্ষ্য। বাংলাদেশের জাতীয়তাবাদীতে যে যে সম্প্রদায় রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র 2000 জনগোষ্ঠীও সব সম্প্রদায়ের নাম নিয়ে হবে, ওনারা যেটা পালন করেন এটা কাউকে এখানে কিন্তু সেভাবে দেওয়া, সেটা উনি বলেছেন যে স্ব নামে যে যেভাবে উচ্চারণ করে সেভাবে আমরা কিন্তু বলছি। এ কারণে আমরা বলতে চাচ্ছি যে বিজু, সাংরাই, বৈশু, বিশু, সাংলান এবং হাংরান, এই মাধ্যমে আমরা কিন্তু আজকের আগামী 12 এপ্রিল আমরা সচিব সাহেব বলেছেন আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের টানা হামলায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সংকট কাটেনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এরই মধ্যে লেবাননে তেল আবিবের অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেছে। একই সাথে হরমুজ প্রণালী আবারও বন্ধের শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, ইরানকে কোনোভাবেই হরমুজ বন্ধ করতে দেওয়া হবে না। জবাবে তেহরান জানায়, লেবাননে হামলা করে এরই মধ্যে অস্ত্রবিরতির শর্ত ভেঙেছে ইসরায়েল। তবে মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েনের মধ্যেও আজ পাকিস্তানের উদ্দেশ্যে তেহরান ছাড়ার কথা রয়েছে ইরানি প্রতিনিধি দলের। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির স্বস্তি 10 মিনিটও টেকেনি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের জন্য হামলা বন্ধে ইরানের সাথে একমত হলেও ইসরায়েল লেবাননে বোমা বর্ষণ অব্যাহত রাখে, আর এতেই সংকট ভিন্ন দিকে মোড় নিয়েছে। লেবাননে ইসরায়েলের টানা হামলায় প্রতিটি মুহূর্ত আতঙ্কে পার করছেন সাধারণ মানুষ। ধুলোয় মিশে গেছে রাজধানী বৈরুত। বাসিন্দারা বলছেন, দেশটির আর কোনো অংশই নিরাপদ নয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে মারা গেছেন 250 শতাধিক মানুষ। বিভিন্ন দেশের নিন্দার পরেও প্রতিটি ঘণ্টায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের দাবি, শুধুমাত্র হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালাচ্ছে তারা। এতে অন্তত 12 যোদ্ধা হত্যারও দাবি করে তারা। তবে বিভিন্ন ভিডিওতে দেখা যায় আবাসিক এলাকাগুলোয় আছড়ে পড়ছে বোমা। লেবাননে চালানো গণহত্যার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালীতে উত্তেজনা আবারও বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড জানায়, যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল, তাই জ্বালানিবাহী জাহাজ চলাচল সীমিত করা হয়েছে। তবে চুক্তির আওতায় লেবানন পড়ে না জানিয়ে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দেয়, হরমুজ প্রণালী খোলা না রাখলে যুদ্ধবিরতি টিকবে না। জবাবে আইআরজিসি বলছে, এই পথ ব্যবহার করতে হলে লেবাননে হামলা বন্ধ করতে হবে। এদিকে যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। পৃথক বিবৃতিতে দেশ দুটি জানায়, সংকটের স্থায়ী সমাধানে কোনো ফাঁকফোকর রাখা যাবে না। এদিকে যুদ্ধবন্ধে শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনা শুরুর কথা রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবে ইরান। তবে লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে তেহরান। জাহিদুল আলম, এটিএন বাংলা। ইরান আমেরিকা যুদ্ধে কেউ জেতেনি, তবে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একে বেনিয়ামিন নেতানিয়াহুর চরম রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। অন্যদিকে ইরান কৌশলগতভাবে আরও সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। খোদ ইসরায়েলেই এ যুদ্ধের কঠোর সমালোচনা করা হচ্ছে। ইসরায়েলের বিরোধী দল এবং সামরিক বিশেষজ্ঞরা বলছেন, বছরের পর বছর ধরে ইরানকে দেওয়া হুমকি শেষ পর্যন্ত ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
বছরের পর বছর ধরে ইরানকে হুমকি, জাতিসংঘের নাটকীয় ভঙ্গিতে গোপন নথির পাহাড় তুলে ধরার ক্ষেত্রে নেতানিয়াহুর একটাই লক্ষ্য ছিল ইরানকে ধ্বংস করা। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর সেই ইরান মিশন শেষ পর্যন্ত পুরোপুরি ব্যর্থ। মুখ থুবড়ে পড়েছে একটি ভঙ্গুর যুদ্ধবিরতির টেবিলে। ইসরায়েলের প্রধান বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ একে বর্ণনা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয় হিসেবে। তার মতে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। ইসরায়েলের সংবাদদাতা হারেসের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ওয়াশিংটন থেকে। অভিযোগ উঠেছে, খোদ ডোনাল্ড ট্রাম্পও শেষ মুহূর্তে নেতানিয়াহুর যুদ্ধের আবদার কানে তোলেননি। তাকে বাদ দিয়ে যুদ্ধবিরতিতে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের বিশ্লেষণে বলা হয়েছে, বাস্তবতা হলো এত ধ্বংসযজ্ঞের পরও অক্ষত ইরানের শাসন ব্যবস্থা। দুর্বল হয়নি তাদের সামরিক শক্তিও। উল্টো 10 দফা প্রস্তাবের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার পরোক্ষভাবে স্বীকৃত হতে যাচ্ছে তেহরানে। অর্থাৎ যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে নেতানিয়াহু সব বাজি ধরেছিলেন, তা এখন আরও বৈধতা পাওয়ার পথে। ইসরায়েলের সামরিক বিশ্লেষক আমোস হারেল বলেছেন, গাজা, লেবানন আর ইরান টানা 4 বার নেতানিয়াহুর পূর্ণাঙ্গ বিজয়ের হুঙ্কার মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানে ব্যর্থ হয়ে এখন লেবাননের সাধারণ মানুষের ওপর ক্ষোভ মেটাচ্ছেন নেতানিয়াহু, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেও এখন প্রশ্নের মুখে ইসরায়েলপন্থী রাজনৈতিক ঐক্য। অস্তিত্ব রক্ষার যে হুমকির কথা বলে তিনি মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন, তা যে ভিত্তিহীন সেটা এখন প্রমাণিত। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচনে কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও জাল ভোটের অভিযোগ করেছে জামাতে ইসলামী। সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার এসব অভিযোগ করেন। বগুড়ার একটি কেন্দ্রে জামাতের এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক রেজাল্ট শিটে স্বাক্ষর করে নেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শেরপুর 3-এ বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। শেরপুরে এসব ঘটনার প্রতিবাদ করতে গিয়ে জামায়াতের নেতাকর্মীরা মারধরের শিকার হচ্ছে বলেও জানান তিনি। বলেন, বিএনপি সরকারের হাতে প্রথম নির্বাচনে এমন অনিয়ম হলে সামনের স্থানীয় নির্বাচনে কিভাবে ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ হবে? এ সময় যেসব কেন্দ্রে অনিয়ম হচ্ছে সেসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি। 12টা ভোট কেন্দ্র যেখান থেকে জোর করে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে, সিল মেরে। এই যা বললাম সব বিএনপির উদ্দেশ্যে আসলে মূলত সরাসরি বলা হলো, কারণ তারাই সরকারের প্রধান, তাদের নিযুক্ত আমলারাই দায়িত্ব পালন করছেন, তারা সব দেখছেন। এ ব্যাপারে সংসদ এখনো চলছে, সংসদে বসে বসে ওনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। আমি মনে করি সরকার প্রধানের এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া উচিত, যদি জাতির কাছে তার প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকতে চায়। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রন্টলাইন ফেলোশিপ প্রোগ্রাম শীর্ষক প্রশিক্ষণমূলক আয়োজন। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান এবং মানবিক সহায়তা কার্যক্রম বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষক হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ক্যাজুয়ালিটি সার্জারি সহকারী অধ্যাপক ডাক্তার আরিফ হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশের লিড ইয়ুথ রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস নাজমুল আহসান। আয়োজকদের আশা, এ আয়োজন দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে 90 লাখ ভোটারের নাম বাদ দিলেও আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের আশা ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার মিনাখায় এক জনসভা থেকে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, দেশটির গণতন্ত্রকে চৈত্র মাসের মতো বিক্রি করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন। কোটি কোটি টাকা দিয়ে প্রচার চালাচ্ছে বিজেপি অভিযোগ করে মমতা বলেন, আগামী নির্বাচন সহজ হবে না, তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মমতা আরও অভিযোগ করেন, ভোটারদের জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ইভিএম মেশিন খারাপ হয়ে গেলে সেই মেশিনে ভোট না দিতে পরামর্শ দেন মমতা ব্যানার্জি।
এবার থাকছে খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে 10 জনের বার্সেলোনাকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে ইংলিশ জায়ান্ট লিভারপুলকে একই ব্যবধানে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই। পরাগারমানের রিপোর্ট। নিজেদের মাঠ নো ক্যাম্পে দাপুটে পারফরমেন্সের পরও জিততে পারেনি বার্সেলোনা। স্বদেশী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে বড়সড় হোঁচট খেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। খেলার 44 মিনিটে পাউ কুবার্সি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সুযোগটা পেয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে জুলিয়ান আলভারেজ দারুণ এক ফ্রি কিকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদকে। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে এটি তার 9ম গোল। তবে একজন কম নিয়েও আক্রমণ অব্যাহত রাখে বার্সা, কিন্তু গোলের দেখা পায়নি। সমতায় ফিরতে মরিয়া বার্সেলোনার জালে দ্বিতীয় গোলটি করেন আলেকজান্ডার সরলত খেলার 70 মিনিটে। এতে 2006 সালের পর এবারই প্রথম নো ক্যাম্পে জয় পেল অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে পাত্তাই পায়নি লিভারপুল। ফরাসি জায়ান্টরা একের পর এক আক্রমণে অল রেডদের নাভিশ্বাস তুলে খেলার 11 মিনিটে দেজিরের 2-এর গোলে লিড নেয়। বিরতির পর আবারও লিভারপুলের উপর চাপিয়ে খেলতে থাকে লুইস এনরিকের শিষ্যরা। 65 মিনিটে কাভিচা কাভাতসখেলিয়া ব্যবধান দ্বিগুণ করেন। এতে দ্বিতীয় লেগের ম্যাচ খেলার আগে এগিয়ে রইল ফ্রান্সের জায়ান্টরা। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আবু সাইদ হত্যা মামলায় এএসআই আমির ও কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, ভিসি হাসিবুরের 10 বছর সহ 25 জনের বিভিন্ন মেয়াদে সাজা। বিশ্ববিদ্যালয় বাদে মহানগরীর বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 3 দিন অনলাইনে, বাকি 3 দিন অফলাইন ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অভিন্ন প্রশ্নে পরীক্ষা। বিরোধী দলের তীব্র আপত্তির মুখে সংসদে পাশ হল মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল। সারা দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, আরও 6 শিশুর মৃত্যু। আতঙ্কিত না হয়ে বাসায় শিশুদের চিকিৎসা নেয়ার পরামর্শ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনে ভোট গ্রহণ চলছে। জাতীয় নির্বাচনের মতোই সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের প্রত্যাশা সিইসির, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। এবং লেবাননে ব্যাপক হামলা ইসরায়েলের, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা। হরমুজ প্রণালী আবারও বন্ধের শঙ্কা। নেতানিয়াহু নৈতিক পরাজয় হয়েছে বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।